আজকে যা লোক আছে কম বেশি বাজার টাজার ঘুরিয়ে সপ্তাহে ঢুকতে পারেনি, কম করে 30,000 লোক আছে। আপনারা বলুন 30,000-এর মধ্যে আমি 50% হচ্ছি বিবাহিত আর 50% অবিবাহিত, কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু মেয়ে আছে, হয় মা বেটি নাহলে স্ত্রী, তাই না? একজন করে যদি আমরা বলি 30,000 ইন্টু আবার ডবল হবে না? 60,000। ওইদিকে 90, এইদিকে 30। আমাদের বাড়ির একটা করে মেয়ে, আমাদের বাড়ির একটা করে মেয়ে যদি আমি ধরি, 90-এর হিসাব দিয়েছি তো, আর এখানে 30 হলো, কত হলো? 1,20,000 হয়ে গেল তো, সার্টিফিকেট এসে গেল তো। ওই এলাকাটা 2.5 কিলোমিটার ঘুরে যেটা বুঝতে পারলাম, অন্তত 8 থেকে 10,000 ভোট রাস্তায় এসে দাঁড়িয়েছে খামচিহ্নের চেয়ারম্যানকে দেখতে। ভাই অতটা বেকারও কেউ নয় যে ভোটের সময় এই যখন একদিকে হুমকি দিচ্ছে ঘর কেড়ে নেবো, বাড়ি কেড়ে নেবো, আবাস যোজনা কেড়ে নেবো, গল্পের হুমকি, সেটাকে উপেক্ষা করে নওশাদ সিদ্দিকী এসছে তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়াবে। এই ভাই যে দাঁড়াবে এতটুকুই মনে হয় আমার বিশ্বাস সে ভোট দেবে বলেই কনফার্ম হয়ে গেছে বলে দাঁড়াবে। তো এই ময়দানে যারা এসছে, এই ময়দানে যারা এসেছে, ও এখানে সার্কাস দেখতে আসেনি, এই ময়দানে এসেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এই ময়দানে এসেছে কারা? আগামীর বাংলাকে পরিবর্তন করার জন্য। এই ময়দানে এসেছে কারা? দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য। এই ময়দানে এসেছে যারা শিক্ষা দিয়ে চুরি করেছে বন্ধ করার জন্য। এই ময়দানে এসেছে রেশন চুরি বন্ধ করার জন্য, তাই তো নাকি? তাহলে ভোটটা তো অবশ্যই হবে, শুধু নয় আমি আপনাদের বলছি, আমি আপনাদের বলি, তাহলে 90,000 হলো। নাম অ্যানাউন্স করার পরে ভাঙড়ে ঢুকলো 30,000 প্লাস ভোটে এগিয়ে গিয়েছিল। আর আজকের দিনে আমি যখন আসছিলাম আমি মাথা গুলিনি, আমি শুধু বাইকগুলো দেখছিলাম, যা বাইক আছে বাইক পিছু 2টো করে ভোট দিলে আজকেও 30,000 ভোট হবে। অলরেডি আমাদের মফিজুল হক সাহাজি ভাই 60,000 ভোট পেয়ে বসে আছে। 2021 সাল তখন বিজেপি চলে আসবে, এই গল্প শোনানো হয়েছিল। দেগঙ্গার মানুষেরা, কদমবাগাছির মানুষেরা আমাদের ভালোবাসলেও, ভোট দিবার ইচ্ছা থাকলেও বাইনারি পলিটিক্সের শিকার হয়েছিল। ভালোবাসার পরেও কাঁদতে কাঁদতে হলো ভোটটা তৃণমূলকে দিয়েছিল, বিজেপিকে আটকাবার নাটকের ফাঁদে পড়ে। কিন্তু আজকে 2026 দেগঙ্গার মানুষ, কদমবাগাছির মানুষ, আপনার বিভিন্ন এলাকার মানুষ এটা ভালো করেই জেনে গিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, এই বিজেমূলকেই পরাস্ত আমাদেরকেই করতে হবে। আমরা 50,000-এর অধিক ভোট পেয়েছিলাম 2021-এ। নানান বাধা বিপত্তি ছিল, অনেকে ভাবছিল নতুন দল করেছে কি হবে না হবে, উল্টো দিকে বিজেপি চলে আসবে, সাম্প্রদায়িক শক্তি চলে আসবে, তাকে রুখার দায়িত্ব নিয়েছিল, সেই জন্য অনেক ভোটটা কমেছিল। কিন্তু এই বিগত 5 বছর ধরে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, সেই তামান্না হতে পারে, তিলোত্তমা হতে পারে, ফেক এসটি/এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে বা ওবিসি নিয়ে রাজ্য সরকার যে বৈষম্য করছে তার বিরুদ্ধে খামচিহ্নকে সামনে রেখে যে লাগাতার লড়াই সংগ্রাম আইএসএফ এর কর্মীরা তুলে ধরেছে, তাই মানুষ আইএসএফ এর ছায়াতলে দলে দলে আসছে এবং প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় ভাঙড় অর্থাৎ দেগঙ্গা থেকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। ও দ্বিতীয় ভাঙড় বললে গায়ে লাগছে? আমি ব্যক্তিগত আক্রমণের পক্ষপাতী নয়, শুধু এতটুকুই জানতে চাইছি, যদি ভাঙড় নিয়ে আপনি এতই চিন্তিত হন তাহলে আমার একটা কথার উত্তর দিন, যাকে বলছে মমতা ব্যানার্জি তুই বোমা দিস, তাকে মমতা ভাঙড়ের মানুষের মাথার উপরে বসাতে চাইছে কেন বলুন? স্বাভাবিকভাবে যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাকে ভাঙড়ের অভিভাবক হিসাবে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন? যাকে দায়িত্ব দিয়েছে তার কাছ থেকে গোলাপের আশা করা বৃথা হবে। যাকে দায়িত্ব দিয়েছে কত সাইজের বোম কত আওয়াজ হবে সেইটাই তার কাছ থেকে আশা করা চাই, তাহলে তাকে দায়িত্ব দিলে কেন?
কেন এত দূর? বিধানসভায়, ভাঙড় বিধানসভা নয়, 294টা বিধানসভায় তৃণমূলের কি শিক্ষিত প্রফেসর ডক্টর শিক্ষিত প্রার্থী ছিল না ভাঙড়ের ওপরে, মানুষের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে মনোনীত করার জন্য? দ্বিতীয় ভাঙড় বলেছে বলে গায়ে লেগে গেছে, আসলে বুকের ব্যথা লেগেছে। ব্যথার এক্সপ্লেনটা একটু অন্যভাবে করছে। আমরা তো এই ব্যথাটা দিতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যথা দেওয়া হবে। আগামী 29 এপ্রিল আসছে দিন, কোনো কথা হবে না। সকাল সকাল উঠবো, আমরা লাইনে দাঁড়াবো, আমার ভোট আমি দেব। আমার ভোট যদি কেউ আটকানোর চেষ্টা করে, আমরা দলবদ্ধ হয়ে ওই দুর্বৃত্তদেরকে এলাকা ছাড়া করিয়ে আমাদের ভোট আমরা দেব। ভুলে যাচ্ছি না হাসানুজ্জামান আমার ভাইয়ের কথা। গত লোকসভা নির্বাচনের পরে তাকে খুন করা হয়েছে, ভুলে যাচ্ছি না, কিন্তু খুনের মামলা এখনো আইএসএফই চালাচ্ছে। আমরা আমাদের কর্মীদেরকে ভুলে যেতে পারি না। হাসানুজ্জামান ভাইয়ের পরিবারকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এই কদমগাছি অঞ্চলেই তো, তাই তো আছে, বাচ্চাগুলো আছে, তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই আমরা ইনাদের পরামর্শ নিয়ে আমরা চালাই। কারণ সে আজকে আমাদের মধ্যে নাই তো কি হয়েছে, সে যদি থাকতো আইএসএফের ঝান্ডা বইতো, সে নাই, কিন্তু তার পরিবারকে আমরা ছেড়ে দিইনি, আমাদের সাথে নিয়ে সব সময় ঘুরছি। আইএসএফের এই নীতি আদর্শ নিয়ে চলে। আইএসএফ মারামারি হানাহানির কথা বলে না। কেউ যদি গণতন্ত্রকে হত্যা করতে আসে, আইএসএফ তখন একটা কথা বলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব আমাদেরকে দিতে হবে। যদি মনে করেন ভোটের রাত্রে, ভোটের আগের রাত্রে বা ভোটের দিনে বোমাবাজি করছে, হই হই করছে, ঘরে ঢুকে থাকবেন, তাহলে আপনাদের বলবো ওই 84 হাই স্কুলে যে বাচ্চাগুলো পড়াশোনা করছে তাদের কথা একবার ভাবুন। এই মিড ডে মিল ওরা চুরি করে খাবে। আবার পোশাক টোশাক নিয়ে কি বলেছে তাহলে মিন্টু ভাই বলেছেন তোটা, আমি আর ওদিকে যাচ্ছি না। আর যদি মনে করেন 5 বছর নয়, আগামী দিনে এই দেগঙ্গাতে কোনো জায়গায় ভোটাভুটির জন্য বোমাবাজি হবে না, হিংসা হবে না, তাহলে প্রস্তুতি নেন। নারী পুরুষ নির্বিশেষে ভোটের আগের রাত আর ভোটের দিনে যদি কোনো বোমাবাজি করে, যারা বোমাবাজি করবে তাদেরকে একটু তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। একবার ঘর থেকে বার হন, একবার ঘর থেকে বার হন, ওদেরকে ঘরে ঢুকিয়ে দেন। 5 বছর এলাকায় কোনো অশান্তি হবে না, হিংসা হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, পেরে যখন উঠতে পারে না আমাদের সাথে, নানান অসত্য পথের অবলম্বন করে আর করছে। তবে একটা কথা বলি, এটা 2021 নয়, এটা 2021 নয়, এটা 2026। আইএসএফ এর ছেলেরা তখন নতুন রাজনীতিতে এসেছিল, ছিল গুটি কয়েক একটু অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু ম্যাক্সিমাম 98% ওয়ার্কার্স আইএসএফ এর সব তখন আমরা রাজনীতির র বুঝতাম না, আমাকেও জোর করে দাঁড় করিয়ে দিয়েছিল, আমিও বুঝতাম না। এখন খুব একটা বুঝে গেছি এটা নয়, তবে এতটুকু বলি, কোন রোগের কি ওষুধ দিতে হবে এখন কিন্তু আমরা জেনে গিয়েছি, ছেড়ে কথা বলে। তারপরে পরে বামেদের সাথে এই দেগঙ্গা সিটটা 2021 সালে মতনৈক্য হয়েছিল, একটা বামেদের একটা শরিক দল প্রার্থী দিয়ে দিয়েছিল, মানুষের মধ্যে কনফিউজ ক্রিয়েট হয়েছিল, একদিকে বিজেপি চলে আসবে মিথ্যাচার, আর অপরদিকে যদি ভোট কাটাকাটি হয় কি হবে। পরবর্তী রেজাল্টে দেখা গিয়েছে কত ভোট পেয়েছে, সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু এইবার নির্বাচনে ওই ধরনের কোনো প্রক্সি ক্যান্ডিডেটের ব্যাপার নয়, চোখে চোখ রেখে তৃণমূলের দুর্নীতি চুরির বিরুদ্ধে আমাদের লড়াই হবে। সেই লড়াইয়ে প্রস্তুত আছেন তো নাকি? সেই লড়াইয়ে প্রস্তুত আছেন তো নাকি? ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই হবে, এখানে মেরে কামে খাওয়ার লড়াই নয়। তৃতীয় যেটা আসছে, অস্বীকার করার কোনো জায়গা নয়, অস্বীকার করার কোনো জায়গা নয়, জায়গা নাই এখানে, সেটা আমাদের এবারে যে প্রার্থী করেছি। আমি ভাই সত্য কথাটা একটু অকপটে স্বীকার করি, ভুল করলে যেমন স্টেজেই বলে দিই, তারাও স্টেজে দিয়ে দিই, আর সত্যি কথাটা আমি স্টেজ থেকেই বলি। এবারে আমাদের যে প্রার্থী পেয়েছি, গতবারে প্রার্থী আমাদের ভালো ছিল, কিন্তু ওই আমাদেরই মতো রাজনৈতিকভাবে সচেতন ছিল না, সমস্যা হয়েছিল।
তবে এবারে আমরা যা প্রার্থী পেয়েছি ও ভালো করে কলগুলো জানে কোথায় কোথায় মুড়তে হবে। বুঝতে পেরেছেন কি বলছি? তার হাতে 40-এর অধিক পঞ্চায়েতের মেম্বার আছে, সমিতি আছে, জেলা পরিষদ আছে। হিসাব করে দেখেন, এনারা যদি গড়ে 500 করে পঞ্চায়েতের মেম্বার গুলো তোলে, অলরেডি 80,000 ভোট হয়ে যাচ্ছে। আমি হিসাব দিয়ে বলছি যে কেন জিতছে দ্বিতীয় ভাঙড় হিসাবে নওশাদ সিদ্দিকীর পাশের সিটগুলোতে আইএসএফ এর যে সমস্ত বিধায়ক গুলো বসবে এবারে, তার মধ্যে দেগঙ্গা থেকে একটা বিধায়ক বসবে। শুধু আপনাদেরকে চোখে চোখ রেখে লড়াইটা করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে অলরেডি আমি 80,000-এর হিসাব দিয়ে দিলাম। এবার পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে। আর বলবো না পরে কোনো প্রোগ্রামে যদি আসি সেখানে বলবো। আজকে আজকে কিন্তু আমি হিসাব করে দেখলাম 2টো প্রোগ্রাম করেছি দেগঙ্গাতে, জানেন। বিশ্বজিৎ মাইতিদা আমডাঙ্গার ওনার একটা র্যালি ছিল, ওনার র্যালি দিতে দিতে দেখি আমাদের দেগঙ্গার মাফিজুল ভাইয়েরও সাহেবেরও ব্যানার। আমি যে আমাকে কোথায় ঢুকালে? বলছে এখানে 2.5 কিলোমিটার মতো দেগঙ্গা আছে। মানে বুঝতে পারছেন, মেঘ না চাইতেই বৃষ্টি হচ্ছে, এটা সৃষ্টিকর্তার আলাদা দান। ইনিও জানে না, আপনিও জানেন বলুন? আমিও নাই, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ওখান থেকে দেগঙ্গার মধ্যে দিয়ে গিয়ে আমি আবার আমনায় গেলাম। সেখানে লোকে লোকারণ্য, ওরাও জানে না যে আমি আসছি, কিন্তু এই মুখে মুখে খবর হয়ে গিয়েছে ভাইজান এই রাস্তা দিয়ে আসছে, লোকে লোকারণ্য। ওখানে ঘুরে আমি যতটুকু বুঝতে পারলাম, আমি কি ভুল হিসাব দেখাচ্ছি? এবার হচ্ছে কথা, কারো র্যালিতে কেন আমি এটা বললাম, এটা যদি তৃণমূলের রেস্টে যেত আমি বলতে পারতাম না। কারণ কি, সবাইকে তো 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে আসতো। বুঝতে পারছেন? ও ভোট দেবে না। ভাঙড়ে আমি আমার ছেলেদেরকে বলেছি, আমি বেশি দায়িত্বশীলেরা যাবেনি, বদলাম হয়ে যাবে। 25 জনের বুথ কমিটির বাইরে যারা আছে আমি বলেছি ভাই বেকার, তোদের হাতে কাজ নাই, 300 টাকা রোজ, তারপর থেকে যদি তার পরিবর্তে 500 টাকা বাইকের তেল আর বিরিয়ানির প্যাকেট দিলে তোরাও খেপ মারবি, ওদের এই অসুবিধা নেই। দেখছিলাম, দেখেছেন তো তৃণমূলের বড় নেতা বক্তব্য দিচ্ছে, ওদের মোবাইলের ডিপিতে নওশাদ সিদ্দিকীর ছবি লাগে, আবার এত ঢামনা ছেলে ওরা ভিডিও করে ছাড়ছে। ঢামনা মানে একটু পাকা, বুঝতে পারছেন? আমি ওই এখন এবার আসা যাক এই লাইনে, কেন ভোটটা আইএসএফ কে দেবেন বলুন? আপনার হতে পারে তো যে আইএসএফ কে কেন ভোট দেবো? আইএসএফ কে এই জন্যই আপনাকে ভোট দিতে হবে, আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা নির্ভর করছে আপনার ভোট দেওয়ার উপরে। আপনি যদি মনে করেন আপনার আগামী 5 বছরে কোনো তোলাবাজির শিকার হবেন না, আগামী 5 বছরে কোনো কাটমানির শিকার হবেন না, আগামী 5 বছরে স্কুলে শিক্ষক, হসপিটালে ডক্টর, গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে কৃষকরা তার উৎপাদিত ফসলের সঠিক দাম পাওয়া থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তাদের হকের ডিএটা ঠিক করে পাবে, এবং যারা প্যারা টিচার আছে সমকাজে সম বেতন 2019-এর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী পাবে, এবং ইনফরমাল সেক্টরে যারা কাজ করেন তাদের মিনিমাম ওয়েজেসটা আজকে এই রাজ্যে ঠিক নয়। 700 টাকার উপরে যদি করতে চান তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। মধ্যম গ্রামের ক্ষেত্রে খাম চিহ্ন, দেগঙ্গার ক্ষেত্রে খাম চিহ্ন, বারাসাতের ক্ষেত্রে সিংহ চিহ্ন, এমন করে যেখানে যেখানে আইএসএফ এর খাম চিহ্ন আছে এবং আইএসএফ যাদের সাথে অ্যালায়েন্স করেছে তথা বামপন্থীদের যে যে চিহ্নগুলো আছে, যেখানে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে, হাবড়াতে এমন করে 294টা সিটে আসুন এগিয়ে আমাদের হাতকে শক্ত করুন, আমাদেরকে জিতান। আগামী দিনে আমাদেরকে ক্ষমতার মসনদে আসুন, দায়িত্ব নিয়ে মায়েদেরকে বলবো একথা আমাদের কেউ বলবে না রাত 8টার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না, বরঞ্চ এটা বলবো এমন সুরক্ষা দেব আমার মায়ের দিকে, আমার বোনের দিকে, আমার বেটির দিকে মানে কোনো দিকে তাকাওয়ার কারো সাহস থাকবে না। আমি ব্যর্থ হচ্ছি আর মায়ের নামে আমি দোষ দিচ্ছি, বলছে রাত 8টার পরে না বেরোই বাইরে। এটা দায়িত্ব কার? পুলিশ মন্ত্রী। আমাদের যারা পুলিশ আছে এমনি সংখ্যায় কম, আমি অনুরোধ করব
রাগে অনেকে আপনারা পুলিশকে অনেক কিছু বলেন, পুরো মন্দিরের ঘন্টা জানেন ওনারা। যে আমি আমি আমার অনেক বন্ধু বান্ধবদেরকে জেনেছি যতটুকু, কারণ হচ্ছে বিরোধীরাও বলি পুলিশ তুমি উর্দি ছাড়ো এই করে বলি, আবার দেখবে তৃণমূলের লোকরা পুলিশকে দিচ্ছে। তাছাড়া যাবে কোথা মন্দিরের ঘন্টা, কেউ পুজো দিক আর নাই ওই ঢুকছে একবার করে দেবে না, পুলিশদের অবস্থা হয়ে গেছে। এত তো মমতা ব্যানার্জি থানা বাড়িয়ে দিচ্ছে, 2.5 লক্ষ শূন্য পদ আছে, একটু খোঁজ নিয়ে দেখবেন দেগঙ্গা থানাতে কদম্বগাছি আউটপোস্টে একটু খোঁজ নিয়ে দেখবেন কটা অফিসার থাকার কথা, কটা লেডি অফিসার থাকার কথা, তার পরিবর্তে কটা আছে। ওই একজন মহিলা অফিসারকে দেই 24 ঘন্টা, কেন যদি 26 ঘন্টা থাকতো 30 ঘন্টা একটা দিন হতো, মমতা ব্যানার্জি সেটা হয়তো চালিয়ে নিত এদেরকে দিয়ে। তো এটাও তো আমাদের বাড়ির মেয়ে, এটাও তো আমাদের বাড়ির মেয়ে। তো এদের এনারা 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে, এই দাবি নিয়েও আমাদের লড়াই হবে। সরকারি কর্মচারীরা হকের দিয়ে জানুন, তাদের বুঝিয়ে দিবার যে লড়াই হবে। সাথে সাথে এই ফেক এসটি এসসি সার্টিফিকেট নিয়েও অনেক নাটক পশ্চিম বাংলায় চলছে, ওর বিরুদ্ধে লড়াই হবে। কেন আপনারা আমাদেরকে ভোট দেবেন? কেউ মনে করতে পারে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাড়ি, ও মুসলমান, ও হচ্ছে কি বলে ওকে ভোট দেয়া মানে মুসলমানদের ভোট দেয়া, ভাবতে পারেন। তবে আমি একটা কথা বলতে চাই, পশ্চিম বাংলার বিগত 5 বছরের রাজনীতিতে একবার চোখটা খুলে ভালো করে দেখার চেষ্টা করুন। চোখ দিয়ে শুনলে হবে না, কান দিয়ে দেখলে হবে না, কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে যে ফেক এসটি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে সব থেকে বেশি লড়াই সংগ্রাম সমাবেশ প্রতিবাদ সভা যেই দলটা করেছে, সেই দলের চেয়ারম্যানের কিন্তু মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, এটাও তাদেরকে জানিয়ে দিতে চায়। আপনারা শুনেছেন, শুনলে অবাক হবেন, আরেকবার শুনিয়ে দিতে চাই। আমার যারা এখানে এসসি সমাজের মায়েরা বোনেরা আছেন, বাজার মাইকের আওয়াজ অনেক দূর লাগিয়েছেন, তাদেরকে বলবো ওই শুভেন্দু অধিকারীর হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানের ট্যাপে পড়বেন না। একটু গুগলটা করে খুলে দেখুন, 2014 থেকে 2019 সারা ভারতবর্ষে সব থেকে বেশি যদি কারা মার খেয়ে থাকে, সেই জাতিটার নাম হচ্ছে দলিত জাতি। 11,000 তাদের উপর আক্রমণ নেমে এসেছে। হিন্দু হিন্দু ভাই ভাই এরা ভোটের সময় বলে, আর ভোট মিটে গেলে আর বলতে হবে থাক। বুঝতে পারছেন কি বলছে, কি বলছে বুঝতে পেরেছেন? তো পশ্চিম বাংলাতে 22% সংরক্ষণ আছে দলিত হিন্দু ভাইদের জন্য, পিছিয়ে বর্গের ভাইদের জন্য। সেই 22% 100 জনের চাকরি হলে, এই রাস্তাটা একটু ছেড়ে দাও না ভাই, 100 জনের সরকারি চাকরি পেলে 22 জন আমার দলিত ভাই চাকরি বা বোন চাকরি পাবে। কিন্তু খাতাই কলমে 100 জনের 22 জন দলিত চাকরি পাচ্ছে, কিন্তু প্রকৃত দলিত কি উচ্চ বর্ণের মানুষ। ইভেন মুসলিম মমতা ব্যানার্জির দলকে টাকা মেরে দেয়, মুসলিম হয়ে দলিত কোটায় চাকরি করছে, উচ্চ বর্ণের মানুষ দলিত কোটায় চাকরি করছে। কিন্তু শুভেন্দু বাবু বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুললেও, ধর্মের নামে স্লোগান তুললেও এই গরিব পিছিয়ে বর্গের হিন্দুদের কথা বলে না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিধানসভার বাইরেও এই দলিত পিছিয়ে বর্গের নিয়ে আওয়াজ তোলে। ঠিক আছে, আর 5 মিনিট বক্তব্য বাজানোর পরে আস্তে আস্তে আপনারা বিদায় নিন, আস্তে বক্তব্য চলবে, আস্তে আস্তে বিদায় নিলে লাভটা কি হবে বলুন তো? গেঁদাগেদি গুতুগুতি কম হবে। তবে আমি আর 5 মিনিট বক্তব্য দেব। পশ্চিম বাংলায় 80 লাখ আদিবাসী আছে, আর সরকারের নামে সার্কাস চালানো রিংমাস্টার মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি 1.5 কোটি সার্টিফিকেট অলরেডি বিলি করে দিয়েছে। মানে বলে দুধে পানি মিশায় এরা, অন্যরা, এরা তো পানিতে দুধ মিশাচ্ছে। তার বিরুদ্ধে লড়াই আমাদের। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ ছিল, যদি সংখ্যালঘু মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে তাদেরকে সংরক্ষণ দিতে হবে। সংরক্ষণ কেমন দিতে হবে? আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে রেখে 10% সংখ্যালঘু মুসলমানদের দিতে হবে। মমতা ব্যানার্জি ওখানে ঘেটে ঘ করে দিয়েছে।
তাই মমতা ব্যানার্জির আমলে পিছড়ে বর্গের কেউ সুরক্ষিত নয়, না দলিত, না আদিবাসী, না মুসলমান। তাই বলবো এখানে যারা আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, দেগঙ্গার যারা ভোটার্স আছেন তারা অনেকে বিজেপিকে আপন করে নিতে চাইছেন। আমি তাদের বলবো একটু বিজেপির ব্যাকগ্রাউন্ডটা চেক করুন। যেমন ভাবে এরা মুসলমানদের উপরে অত্যাচার করে, যেমন ভাবে এরা, ঠিক তেমন ভাবে দলিত আদিবাসীর ওপরে এরাও বুল্লুজার চালায়। এমন অনেক ঘটনা আছে, এক্সইউভি গাড়ি কিনেছে, ওভারটেক করে চলে গিয়েছে, পিছড়ে বর্গের হওয়ার জন্য গাড়ি থেকে নেবিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। এমনও আছে আদিবাসী হওয়ার অপরাধে উচ্চ বর্ণের কলের, মন্দিরের কলের পাম্প করে সেখানে পানি পান করেছে, পিটিয়ে মেরে দিয়েছে। এই ধরনের প্রচুর উদাহরণ আছে। সে আপনি রোহিত ভেমুলা থেকে শুরু করে, চুনি কোটাল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে পিছড়ে বর্গের মানুষ হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো জায়গায় কেন পড়বে, এমন কটূক্তি করেছে, তাকে সুসাইড করতে বাধ্য করেছে এই বিজেপির আমলে, এই বিজেপিদের দ্বারায়। তাই যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে, তৃণমূলের চাল চুরির হাত থেকে, তৃণমূলের চাকরি চুরির হাত থেকে, তৃণমূলের রেশন চুরির হাত থেকে, তৃণমূলের কাটমানির হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে সমর্থন করব, বিজেপির হাত ধরবো, তাদের এতটুকু বলবো, এই দেগঙ্গাতে বিজেপিকে ভোট দেওয়া মানে বকলমে কিন্তু তৃণমূলকেই ভোট দেওয়া হচ্ছে। যদি মনে করেন দেগঙ্গা থেকে চিরতরের জন্য এই দুর্নীতি, হিংসা, অনাচার বন্ধ করতে হবে, অন্য কোনো জায়গায় হাত দিয়ে লাভ হবে না। আসুন 29 এপ্রিল খাম চিহ্নিত ভোট দিয়ে তৃণমূলকে চিরতরের জন্য দেগঙ্গা থেকে বিদায় দিন। আর যারা ভাবছেন বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, এই ভয়ে তৃণমূলকে ভোট দিচ্ছেন, আমি এতটুকুই কথা আপনাদের বলবো, 2021 আপনারা বুঝে গিয়েছেন যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। 2021 থেকে আজকে 2026, এই 5 বছরে আমরা বুঝে গিয়েছি যে তৃণমূল আর বিজেপি একে অপরের পরিপূরক। আর যারা মনে করছেন আইএসএফকে দিয়ে, বামপন্থীদেরকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না, তাদের একটা ইতিহাস আমি মনে করিয়ে দিতে চাই। 1998 সালের আগে বা পশ্চিম বাংলাতে বিজেপি অনেকভাবে তার চাষ করার চেষ্টা করেছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু কিন্তু বাংলায় চাষ করতে দেয়নি। যতবার চাষ করার চেষ্টা করেছে, যতবার বীজ বপন করেছে, জ্যোতিবাবু কিন্তু বীজ ফেলে দিয়ে বীজকে নষ্ট করেছে। কোন সাম্প্রদায়িক শক্তিকে বাংলায় মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন কি করলো বিজেপির কর্মকর্তারা, আরএসএসরা মিলে প্ল্যান করে মমতা ব্যানার্জিকে তার কংগ্রেস থেকে ভেঙে আলাদা করে দল তৈরি করে দিল। এখানে ক্যামেরা হচ্ছে, নির্বাচন কমিশনারও কিন্তু এখানে একটা ক্যামেরা আছে। আমি যে ভিডিও রেকর্ড তারা করছে, আমি যদি ভুল বলি আমাকে কিন্তু ছাড়বে না। ভুল করিনি, তারপরও আমাকে নামে 20-র অধিক মামলা দিয়েছে। আর যদি ভুল করি তার মানে আর 100 এক্সট্রা মামলা লেগে যাবে, আমাকে ওরা ছাড়বে না। তারপরও আমি বলছি, যদি আমার কথাটা কেউ প্রমাণ করতে পারে, যদি আমার কথাটা প্রমাণ করতে পারে আমি ভুল বলছি, যা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসকে জন্ম দিল এবং তৃণমূল কংগ্রেস বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি যাতে করতে পারে তাদের জন্য আস্তে আস্তে রাস্তা তৈরি করলো। 2011 সালের আগে আপনারাই বুকে হাত দিয়ে বলুন, পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল ভাই? একটু বলবেন, বিজেপি বলে কিছু ছিল? বিজেপি আমরা কবে থেকে দেখতে পেলাম? 2011-র পর থেকে। যেই বামপন্থীদেরকে প্ল্যানিং করে পরাজয় ঘটানো হলো, যেই তৃণমূল কংগ্রেস শাসন কার্য হাতে নিল, তারপর থেকেই দেখবেন বিজেপি আস্তে আস্তে বাড়তে লাগলো। দেখুন, আপনারা যদি মনে করেন আজকের ডেটে বিজেপিকে আটকাতে হবে, তাহলে বলবো চলে আসুন 2011 সালের আগের ফ্ল্যাশব্যাকে যান। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে তৃণমূলকে হারানো। তৃণমূলকে হারালি বিজেপি বাংলা থেকে ফিনিশ হয়ে যাবে। কিন্তু ভাই, তৃণমূলকে হারিয়ে জিতাবেন কাকে? যেখানে খাম চিহ্ন আছে, খাম চিহ্নকে জিতাতে হবে। যেখানে সিংহ চিহ্ন আছে, অ্যালায়েন্স করে সিংহ চিহ্নকে জিতাতে হবে। যেখানে কাস্তে আতুরি তারা চিহ্ন আইএসএফ এর সাথে অ্যালায়েন্স করেছে, সেখানে তার কাস্তে আতুরি তারা চিহ্নকে জিতাতে হবে। যেখানে কাস্তের ওপরে ধানের শীষ আছে, সেখানে তাদেরকে জিতাতে হবে। এবং লিবারেশনও
আর 9টা জায়গায় এমএল 9টা জায়গাতে প্রার্থী দিয়েছে আমাদের অ্যালায়েন্সের মধ্যে, তাদেরকেও সেখানে জিতাতে হবে। অর্থাৎ 294টাই আমার লড়াই, 294টাই বামেদের লড়াই, 294টাই এমএলদের লিবারেশনের এমএলএর লড়াই। এটা মাথায় নিয়ে আমাদেরকেও লড়তে হবে, তাহলে দেখবেন এই দিন আমরা ফিরে পাবো। আপনারা বলুন একটা কথা, এই যে মাঠের আছে, এই মাঠে দেখবেন ঘাস জন্মেছে, তাই তো? কেন ঘাসটা জন্মেছে? পানি এসেছে বলেই তো। যদি না এই মাঠে পানি আসতো, ঘাস জন্মাতো? আর ঘাস জন্মালেই দেখবেন গরু ছাগলের অত্যাচার হবে, তাই না? ঠান্ডা মাথায় বুঝবেন আমি কি বলছি। গরু ছাগলের অত্যাচার হবে, অত্যাচারের হাত থেকে বন্ধ রাখার জন্য দেখবেন মাঠটা ঘেরা আছে। আমি ধন্যবাদ জানাবো কদমগাছির মিলন সংঘের কর্মকর্তাদের, আমাদেরকে এই মাঠটা দিয়ে তিনারা সহযোগিতা করেছেন। তাহলে কি এনারা ঘিরে রেখেছে যাতে গরু ছাগলের অত্যাচার না হয়। এবার হচ্ছে বলে না বেড়াতেই ছাগল নাকি আর খেয়ে নেয়, কথা আছে, একটা কথা আছে, আমি ভুলে যাচ্ছি। যাক, হ্যাঁ, বেড়াতেই কাকুর খায়। তো আপনি এখানে বিজেপির হাত থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য মমতা ব্যানার্জির বেড়াটা দিলেন। মমতা ব্যানার্জি যদি নিজেই বিজেপি হয়ে বসে থাকে, আপনি সুরক্ষিত কিভাবে থাকবেন? কি বলছি বুঝতে পারছেন? তাহলে অতটাও আমার ডিপে যাওয়ার দরকার নাই। যদি না এখানে পানি এসে পৌঁছায়, ঘাসের জন্ম হবে না। যদি এখানে তৃণমূলের হচ্ছে সাপ্লাই লাইন, তৃণমূলটা হচ্ছে পানি আসার লাইন, আর বিজেপিটা এই পানি আসার পরে ঘাস জন্মানোর পরে এই বিজেপি আসে এখানে। তাই আমরা যদি দায়িত্ব নিয়ে সাপ্লায়ার লাইনটাকে কাটতে পারি, ঘাস জন্মাবে না, আর ঘাস না থাকলে গরু ছাগল আসবে না। মাথায় থাকবে আপনাদের? মাথায় থাকবে তো নাকি? আর এটুকু বলে যায়, যদি বাংলার মানুষ আমাদেরকে আগামী দিনের সরকারে বসায়, 3 থেকে 4টে কথা আমি আপনাদের বলে যাই। প্রথম কথা হচ্ছে, আমরা এই 1,500-এ বিশ্বাসী নয়, আমরা মিনিমাম 15 থেকে 22,000 টাকার কাজ যাতে পাই তার ব্যবস্থা আমরা করে দেব। আমরা সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করব, আমাদেরকে যদি বাংলার মানুষ এই সরকারের মসনাদে বসায়। 3 নাম্বার কথা যেটা হচ্ছে, আপনার ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করব। আপনাদেরকে 1,500 টাকা দিচ্ছে, 1 কোটি অ্যাপ্লিকেশন হয়েছে, তার মধ্যে মনে হয় 10,000 মানুষ এখন পেয়েছে, বাকি 9 কোটি এই 99,90,000 এখনো কোনো গল্প নাই, ও হবেও না। ঠিক ডবল চাকরির যেমন গল্প শুনিয়েছে, তো এটাও গল্প হয়ে গেল। কিন্তু আপনারা বলুন, 1,500 টাকা মানে পার ডে 50 টাকা। বউ আছে, স্ত্রী আছে, পিতা আছে, মাতা আছে, একটা সন্তান যদি আছে বা নাই, তাই তো আমাদের এই লাইফটা এখন যারা আছে, বাস স্ত্রী নাই, পিতা মাতা আছে, ভাই বোন আছে। এবার বলুন, পরিবার পরিকল্পনার আপনাদের চিন্তা আছে না নাই? আছে না নাই বলুন? না সব সারা জীবন কাটিয়ে দেবে? আছে তো। তাই 50 টাকা কি হবে? 50 আপনার 50-এ আপনি থাকবেন, এই 1,500 আপনার চাই না মাস গেলে কম করে 15,000 টাকার একটা কম করে চাকরির ব্যবস্থা কোনটা আপনারা চান বলুন? আর ওইটাও আমরা ছেড়ে দিচ্ছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, পরিবার পিছু একজনের আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব, সরি চাকরির ব্যবস্থা করব। 3 নম্বর যেটা বলছি, সে প্রস্তাবটা শুনে রাখুন। আজকে দেগঙ্গার মানুষকেও ছুটে কোথায় যেতে হয়? কলকাতার পিজিতে, চিত্তরঞ্জনে এনআরএসে যেতে হয় ট্রিটমেন্ট করতে। দেগঙ্গার কদম্বগাছির একজন কৃষক বা একজন ভ্যান চালক কলকাতায় যদি ট্রিটমেন্ট করতে যায়, যাতায়াতের কম করে খরচ পড়বে, খাওয়া দাওয়া নেই 200 টাকা, আর একটা রোজ তার গেল 300-500 টাকা লস। কিন্তু সেখানে গিয়ে বেড না পেয়ে হন্য হয়ে ঘুরতে হয়। আর আপনাদের বলছি, আমরা অলরেডি যেই জেলায় সুপার স্পেশালিটি বা মেডিকেল কলেজগুলো আছে, সেইগুলোকে আমরা কলকাতা পিজি এনআরএস আরজি করের মতো উন্নত মানের বানিয়ে দেবো। জেলার মানুষ জেলায় ট্রিটমেন্ট নেবে, কলকাতা মুখী হতে হবে না। হয়তো এটাতে শহুরে বাবুদের একটু রাগ হতে পারে, কিন্তু এটুকু মনে রাখবেন, গ্রাম দিয়েই কিন্তু শহরকে ঘেরা হয়, তারা মাথায় যেন রাখে। দ্বিতীয় কথা বলি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এলাকার মানুষ যদি, রাজ্যের মানুষ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, 5 বছর একটা সরকার থাকে, প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল এক একটা পিছিয়ে পড়ার জেলাতে আমরা তৈরি করে দেবো। সেই জেলার টোটাল মানুষকে আর কলকাতায় যেতে লাগবে না। সম্ভব ভাই। গত বছরে 22,000
এবছরে মনে হচ্ছে 22,000 কোটি টাকার হেলথ বাজেট, বুঝতে পেরেছেন? 22,000 কোটি টাকা। 10 টাকার নোট যদি এখানে দিয়ে দেওয়া হয়, গুনে শেষ করতে পারা যাবে না। কম টাকা যাচ্ছে কোথায়? তার মধ্যে তথ্য বলছি, যে থেকে স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, এখন 2024 সাল পর্যন্ত 10,000 কোটি টাকা চলে গিয়েছে। আপনার নাকি স্বাস্থ্য পরিষেবা দিয়েছে। একটু ঠান্ডা মাথায় বুঝবেন। নওশাদ সিদ্দিকী যখন বলছে, নিশ্চিতভাবে তার মধ্যে লজিক আছে। ওই আমি আলটপকা মন্তব্য স্টেজে উঠে বলি না, এটুকু মাথায় রাখুন। কেন বলছি প্রতি বছরে একটা করে পিজি তৈরি করে দেব? একটা করে পিজি তৈরি করতে গেলে 1,000 কোটি টাকা লাগবে। তার উদাহরণ দিচ্ছি, চলে যান কল্যাণী এমস। কল্যাণী এমস এর প্রজেক্টটা ছিল রায়গঞ্জে, 850 কোটি টাকা মতো তখন প্রজেক্ট ছিল একটা এমস তৈরি করতে গেলে। এমস আর আমাদের পিজি আমি 1,000 কোটি টাকার বলছি। কিন্তু এরা দেখুন 10,000 কোটি টাকা দিয়ে এরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনার স্বাস্থ্য পরিষেবা করতে পারে। ওই 10,000 কোটি টাকা দিয়ে 10টা কিন্তু পিজি এরা তৈরি করবে না, কারণ 10টা পিজি তৈরি করলে ওখান থেকে কাটমানি কম আসবে। আর স্বাস্থ্যসাথী কার্ড দিলে হসপিটাল থেকে একটা অংশ হয়তো ঘুরে ফিরে আবার কালীঘাটে যাবে। বুঝতে পারছেন কি বলছি? তাই বন্ধুগণ, আপনাদের বলবো, পাগলও ভাই নিজের ভালো বোঝে। কি বললাম? পাগলও নিজের ভালো বুঝে। এই 29 এপ্রিল আপনার ভোটটা নির্ভর করবে আগামী দিনে কি হবে, 5 বছর কেমন থাকবেন। ওই চাল চোরের হাতে পড়বেন, রেশন চোরের হাতে পড়বেন, গরু চোরের হাতে পড়বেন, কয়লা চোরের হাতে পড়বেন না। যারা ওই সবই চোর, যেখানেই চুরি হচ্ছে সেখানেই তৃণমূলকে তুমি পাবে ভাই। কত বলবে? যেখানে চুরি হচ্ছে, এমন একটা চুরির কথা বলে যে তৃণমূল নাই? একটা চুরির কথা বলো, একটা চুরিতে তৃণমূল নাই। কি বলতো? মন চুরি। কি বললাম? মন চুরিতে তৃণমূল নাই। যে মনটা আপনারা আমাদের কাছ থেকে চুরি করে নিয়েছে, বাকি সব জায়গাতে আছে। সব জায়গাতে যা পাবেন। ছাগল চোরও পাওয়া যাবে খুঁজলে। বুঝতে? আমি কেমন বললাম ছাগল চোর, কেমন বললাম পরে ব্যাখ্যা দেব, কিন্তু এটা রেকর্ড করে রাখা, পরে আমি ব্যাখ্যা দিয়ে দেবো সময়ের সাথে। তাই আপনাদের বলবো, তাই নির্ভর করছে 2021 সালে যখন রাজ্যের মানুষ স্রোতের দিকে গা ভাসিয়ে দিয়েছিল, ভাঙড় কিন্তু উদাহরণ দৃষ্টান্ত তৈরি করেছিল। তাই আপনাদেরও বলবো, 2026-এ শুধু ভাঙড় থেকে, ক্যানিং থেকে, আমডাঙ্গা থেকে, মধ্যমগ্রাম থেকে, অশোকনগর থেকে, পলাশী থেকে নয়, সাথে সাথে যে বিধায়কগুলো যাচ্ছে, বিধায়কের রাস্তাতে যারা আছে, সেখান থেকে আপনাদের দেগঙ্গা থেকেও আমাদের মফিজুল ইসলাম সাহাজি ভাই যাবে। এই আশাটা আপনাদের কাছ থেকে করতে পারি তো নাকি ভাই? হবে তো নাকি ভাই? কোনো বাধা বিপত্তিকে আপনারা পাত্তা দেবেন না। যদি রাত্রেবেলা 500 টাকা বিরিয়ানির প্যাকেট দেয়, সেটাও ছাড়বেন না। হ্যাঁ, তবে ভুল করবেন না। যদি 10,000 করি, যদি 10 কোটি টাকা খরচ করে ব্যবসায়ী ভাই, আমি কি বললাম ভাই, ব্যবসায়ী, এরা অস্বীকার কেউ করতে পারবেন? সত্য কথা বলবো আমি, ব্যবসায়ী উনি যদি 10 কোটি টাকা খরচ করে, উনি ক্যালকুলেটর মেরে হিসাব করছে আমি 10 টাইমস লাভ তুলবো, মানে 100 কোটি উঠাবো। তো 100 কোটি টাকা কার কাছ থেকে উঠাবে ভাই? আপনার কাছ থেকেই তো উঠাবে। বুঝতে পারছেন? উনি এখন ইনভেস্ট করছেন 500 টাকা বিরিয়ানির প্যাকেট শাড়ি দিয়ে, জামা দিয়ে, উঠাবে আপনার কাছ থেকে। আমরা ইনভেস্ট করব না, আমরা উঠাবো না। চলে যান ভাঙড়ে, একটা টাকার 5 বছরে তোলাবাজি হয়েছে, একটা টাকার 5 বছরে জোর করে নেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, বা সার্টিফিকেট দেব তার নামে একটা টাকা নীতি হয়েছে। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি এই কন্টেস্ট থেকে আপনাদের কথা দিচ্ছি, নমিনেশন না জমা করে আমি বিরত থাকব। আর আপনাদের বলি, এনাকে সামনে রেখে বলছি, এনাকে সামনে রেখে, আর আপনারা এনাকে সুযোগ দিন। যদি একটা টাকার দুর্নীতি হয়েছে মনে হয় বলতে পারেন, সেই দিন কি বড় ভাই যে এনাকে পদত্যাগ করিয়ে দেবে। এই বড় ভাইয়ের প্রতি বিশ্বাস আছে তো নাকি? আছে তো নাকি? আছে তো নাকি? আমার যারা নেতৃত্বরা আছে, তারা অন্তত বলতে পারবে যে আমাদের মফিজুল ইসলাম ভাই, মফিজুল হক সাহাজি ভাই যখন মনস্থির করেছিল, তারপরে ভাইজান তার কর্মকর্তাদের সাথে আলোচনা করেছিল কি করেনি। আমি একটা কথা বলি, দেখুন, একে হতভম্ব হতে পারে,
তৃণমূল থেকে চলে আসো, টিকিট দিয়ে দিল। আরে আর কি, হ্যালো। হ্যালো, দেখ আমি এসআইআর নিয়ে শেষ করে দিয়া, শোনো শোনো শোনো, ঠান্ডা মাথায় শুনো। এবার এটা এসআইআর নিয়ে, এখানে রাজনীতির কথা আমি বলবো না। আর একটা কথা, এত কিছু চিৎকার চেঁচামেচি আমরা বক্তব্য দিলাম, টোটালটাই আপনাদের হাতে ছেড়ে দিলাম। রাতের অন্ধকারে 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট চাইবো না আমরা, বুথ জ্যাম করেও আমরা ভোট চাইবো না। যদি মনে হয় যে আমাদের হাতটা শক্ত করা দরকার, নওশাদ ভাইজান বিধায়ক হিসাবে একা যদি 293টাকে হিলিয়ে দিতে পারে, তাহলে আরো 10টা নওশাদ ভাইজান যদি তৈরি করা দরকার, নওশাদ ভাইজানের সাথ দেওয়া দরকার। যে লড়াইটা নওশাদ ভাইজান একাম করছে, আরো 10জন মিলে যদি নওশাদ ভাইজানের সাথ দেয়, তাহলে লড়াইটা আরো বেশি করতে পারবে, মানুষের অধিকারটাকে সুরক্ষিত রাখতে পারবে। তাহলে আপনাদের বলবো, এই দেগঙ্গার ক্ষেত্রে কি করবেন, 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দেবেন। বারাসাতের ক্ষেত্রে সিংহ চিহ্ন আছে, আর হাবড়ার ক্ষেত্রে আপনার কাস্তাতুরি তারা চিহ্ন আছে, মধ্যমগ্রামে খাম আছে, একটু এগিয়ে যান আমডাঙ্গাতে খাম আছে, অশোকনগরে খাম আছে, ওইদিকে আপনার হাড়োয়াতে খাম আছে, বসিরহাট দক্ষিণে কাস্তাতুরি তারা আছে, বসিরহাট উত্তরে খাম আছে, বাদুড়িয়ায় খাম আছে, মিনাকাতে খাম আছে, আর বাসন্তীতে খাম আছে, জয়নগরে কাস্তাতুরি তারা আছে। যেখানে আমাদের আত্মীয় স্বজন যা আছে তাদের একটা কথা বলে দেন যে নওশাদ ভাইজানরা যাদের সাথে জোট করেছে, যেখানে যেখানে নওশাদ ভাইজানের সিম্বল অর্থাৎ খাম আছে সেখানে খাম দেব, আর ভাইজান যাদের সাথে জোট করেছে সেখানে তারা যে সিম্বলগুলো দিচ্ছে তাদেরকে জিতাবো। এটা আপনারা করবেন যদি মনে করেন। আর যদি মনে করেন এই সাপ হয়ে ধ্বংসে ওজা হয়ে ঝাড়ছে মমতা ব্যানার্জি, এর সাথ দেবেন, তাহলে যা ইচ্ছা করুন। মনে আছে ওয়াকাফ আইন মানবো না বলেছিল, রাতের অন্ধকারে ওয়াকাফ আইন মেনে নিল, বলেছিল আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। আমি ব্যক্তিগত আক্রমণ কারো করি না, করবও না, তারও আমি দীর্ঘায়ু কামনা করি। কিন্তু আমি জানতে চাই যে তিনি এখন কোথায়। তার ভাইপো বলেছিলেন, অভিষেক বাবু বলেছিলেন যে একটা মানুষের ভোট ডিলিট হলে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস দিল্লি যাব। গতকালকে দেখলাম তার দলের গোটা 10 নেতাকে নিয়ে সিইও অফিসে যাচ্ছে। মানে কথার সাথে কাজের মিল নাই। আমার আজ থেকে দেখবেন 2 মাস আগের ফেসবুকের পোস্ট, পিছনের প্রিভিয়াস পোস্টগুলো দেখুন। আমি বলেছিলাম ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআই গার কেউ খাবে, এইভাবে লিখে পোস্ট করেছিলাম। মিলিয়ে দেন, কারণ এ তো আপনার ভালোর জন্য আসেনি, এ একটা কোম্পানি, এর যেটা তুলেছে সেটাকে রাখতে হবে। বা এসআইআর এর থরি বিরোধিতা করব, ওর দলের নেতারা এত পর্যন্ত দুর্নীতি করেছে, বিরোধিতা করলে তো ধরে জেলে ভরে দেবে। বুঝতে পারছেন কি বলছি? যাক, আমি আরো দ্বীপে যাচ্ছি। এখন আমাদের করণীয় কি? এখন তো এসে গেছি বিপদ, গলার উপরে পানি যাচ্ছে। আপনাদের কটা অঞ্চল? আচ্ছা আমি আপনাদের বলি, শনিবার থেকে রবিবার আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের শনিবার বা রবিবার আমার যে 11টা অঞ্চল নেতৃত্ব আছেন, আমাদের প্রার্থী আছেন, এখানে আসুন আপনি, ইনাকে সামনে রেখে আপনাদের বলে যাচ্ছি, শনিবার কি রবিবার 11টা অঞ্চলের 11টা উকিলকে আমি পাঠাবো। যার যার সমস্যা হয়েছে সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে। কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, কি করতে হবে, অনলাইনে কি করতে হবে, টোটাল আমার উকিল আসবে, আপনাদের এই সমস্যার সমাধান করে দেবে। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে তো, কিভাবে করতে হবে না করতে হবে, হ্যান করতে হবে ত্যান করতে হবে। ভাই আমি আইনের বিশেষজ্ঞ নয়, আমার আইনজীবী ছিল, জামির ভাই আছে, এইরকম 11টা উকিল 11টা অঞ্চলে পাঠাবো।
আমার ভাই হারামের বেশি টাকা নেই, 22টা পাঠাতে পারবো না, চাল চুরির টাকা নেই ভাই, বলে দিলাম। ঠিক আছে, তাহলে ভয় কাটবে তো। এবার আপনাকে বলি, এগুলো হতোই না, এগুলো হতোই না। মমতা ব্যানার্জি চেয়েছেন তাই হয়েছে। আপনার ভোট ডিলিট হতো না, বাপের কাগজ দিয়ে ছেলে পার হয়েছে আর বাপের ডিলিট হয়ে গেছে। আরে কি ভাই, হ্যাঁ, বাপের কাগজ দেখিয়ে 2002-এর ভোটার লিস্টের বাপের নাম আছে, সেই কাগজ দেখিয়েছে ছেলে মেয়ে, ছেলে মেয়ে পার হয়ে গেল বৈধ ভোটার, বাপ হয়ে গেল অবৈধ ভোটার, অর্থাৎ ডিলিট হয়ে গেল। হলো কেন? আচ্ছা, 12টা রাজ্যে একসাথে এসআইআর হয়েছে, পশ্চিমবাংলা ছাড়া কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে খবর আছে? কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছে খবর আছে? কোন রাজ্যে এই ধরনের অন্যায় অহেতুকভাবে ডিলিট হয়েছে খবর আছে? হ্যাঁ, নেই। তাহলে আমাদের রাজ্যে হলো কেন? এবার শুনে রাখুন, দ্রুততার সাথে যাতে এসআইআর হয়, 250 কোটি টাকা মমতা ব্যানার্জি দিয়েছে। বললাম না, সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়ছে। এদিকে বলছে এসআইআর করতে দেবো না, উনি গণনা ফর্মটা নিচ্ছেন আগে আগে। আর আমি বলেছিলাম উনার গণনা ফর্মটা উনি ছিঁড়ে ফেলুক, এসআইআর করতে দেবে না, তারপরেই নওশাদ সিদ্দিকী তার গণনা ফর্মটা ছিঁড়বে, বলেছিলাম তো। কিন্তু ছিঁড়েছেন উনি, উনার গণনা ফর্ম ছেড়েননি, কিন্তু উনি বলছেন এসআইআর করতে দেবো না। তারপরে 90,000 অফিসার দিয়েছে দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য। এসআইআর হলো, করোনা ফর্ম হলো, কম্পিউটারে আপলোড করতে হবে। 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল নির্বাচন কমিশন, সেই 1000 কম্পিউটার অপারেটর মমতা ব্যানার্জি দেয়নি। না দেওয়ার ফলে নির্বাচন কমিশনের দায়িত্বশীলেরা বলছে আমরা এআই এর নিয়েছি। ওটা হচ্ছে একটা সফটওয়্যার। সফটওয়্যারটা কেমন জিনিস জানেন? কারণ আপনি কম্পিউটারে প্রোগ্রামিং করে দিয়েছেন, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার সময় যদি পানি চাই, পানি দেবে। মারা যাওয়ার কথা বাদ দেন, কম্পিউটারে প্রোগ্রামিং করেছেন, পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন, 4টে রেখে দিয়েছে। এবার পানি এত মানুষ চেয়েছে, পানি শেষ হয়ে গিয়েছে, কেউ মারা যাচ্ছে, সে পানি পানি করে চিৎকার করছে। কম্পিউটারে প্রোগ্রামিং কিন্তু পানি চাইলে পানি দিবার কথাই বলা আছে। ওটা কম্পিউটার, ওটাকে আমরা চালাই, আমরা এই প্রোগ্রামিং করে রেখেছি ওখানে। কিন্তু মানুষ হলে পানির বদলে অন্তত মুখে একটু দুধ দে না রে। কি বলছি বুঝতে পারছেন? পানি তো শেষ হয়ে গেছে, পানি চেয়েছে মারা যাবে, কম্পিউটার একবারের জন্য মধুও দেবে না, দুধও দেবে না, জুসও দেবে না, বল পানি নেই তো এরর, সিস্টেম ফেল করবে বলবে, দেখাবে। তো এই হচ্ছে এআই কে দিয়ে করিয়েছে, এও তো কম্পিউটারে প্রোগ্রামিং। যার নাম ধরো না সুনিতা চ্যাটার্জি, বিয়ে হয়েছে ব্যানার্জি হয়েছে, সুনিতা চ্যাটার্জি ব্যানার্জি। আমরা তো ভালো করে জানি যে একটা নিজের টাইটেল, একটা স্বামীর টাইটেল, মহিলাটি একজনই, কিন্তু আন্ডার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ওকেও এলডিতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একইভাবে হালিমা খাতুন ছিল, বিয়ের পরে হালিমা বিবি হতে পারে, হালিমা বেগম হতে পারে। আমরা যদি কম্পিউটার অপারেটর যদি আপলোড করতো, ও টিক মেরে দিত, কারণ তারা ভালো করে জানে যে হালিমা খাতুন, হালিমা